তো আমাদের টার্গেট প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট যে এক্সাম, সেই এক্সামের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং সেখানে থিওরি ক্লাসগুলো কেমনভাবে করব, অবশ্যই থিওরি ক্লাসগুলো খুঁটে খুঁটে পড়তে হবে। সে ক্লাসগুলো হচ্ছে এবং এই থিওরি ক্লাসের মধ্যেও আমরা চেষ্টা করছি এখানে কেমন ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে আলোচনা। তো চলো বেশি সময় নষ্ট করব না। আজকের যে বিষয় সেটা হচ্ছে গার্ডনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব। তোমরা শুরুতেই বুঝতে পারছো যে বহুমুখী মানে কি, নিশ্চয়ই একটা মুখ নয়, বহুমুখী বুদ্ধির তত্ত্ব। তাহলে বুদ্ধির ক্ষেত্রে অনেকগুলো মুখ আছে। গার্ডনার বলছেন বুদ্ধি কেবল একটা মুখ নয়, একটা দিক নয়, বুদ্ধির দিক বহুমুখী। সেই জন্য তার তত্ত্বের নাম হচ্ছে বহুমুখী বুদ্ধির তত্ত্ব। তো এখানে কিভাবে কোশ্চেন আসে যে হাওয়ার্ড গার্ডনার তার একটা বিখ্যাত পুস্তক বা বই ছিল, বইটির নাম কি ছিল? অবশ্যই বইটির নাম ছিল ফ্রেম অফ মাইন্ড। এই বইটি কত সালে লেখা হয়েছিল? না 1983 সালে বইটি লেখা হয়েছিল এবং 1983 সালে তার যে বই বা পুস্তক ফ্রেম অফ মাইন্ড, সেখানে কিন্তু তিনি বহুমুখী বুদ্ধির কথা উল্লেখ করেছিলেন। চলো একটু দেখে নেব। দেখতে পাচ্ছ হাওয়ার্ড গার্ডনার 1983 সালে তার একটি বই লিখেছিলেন, সেই বইটা হচ্ছে ফ্রেম অফ মাইন্ড। দেখতে পাচ্ছ? তো এখানে কিন্তু তিনি বুদ্ধির একটির কথা বলেনি, কিন্তু বহুমুখী বুদ্ধির কথা বলেছিলেন। বলছে একটা মানুষের মধ্যে, একটি ব্যক্তির মধ্যে অনেক রকম বুদ্ধি থাকে। কোনো একটা কাজ করতে গেলে যদি আমরা বিভিন্নভাবে প্রয়োগ করি, এই বুদ্ধিটা কাজে লাগছে না, এটা এইভাবে করার চেষ্টা করি। মাকে তো বলছি যে পিকনিকে যাব, মা তো টাকা দিচ্ছে না, তাহলে আমি অন্য কোনো বুদ্ধি প্রয়োগ করতে হবে। তো এমন একটা বুদ্ধি প্রয়োগ করলাম, মা তখন না করতে পারছে না। মানে তোমার কাছেই সমস্ত কিছু আছে, সেটাকে তুমি ব্যবহার করো। সেটা গার্ডনার বলছেন যে একজন ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধি আছে। সেই একটি বুদ্ধি প্রয়োগ করার পরে সেটা কমপ্লিট করতে পারছে না কাজটা, আরেকটি বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করছে। সেজন্য তিনি বলছেন বুদ্ধি বহুমুখী। এই বহুমুখীর মধ্যে তিনি মোট ৮ ধরনের বুদ্ধির কথা বলেছিলেন। কে বলছেন? গার্ডনার। কটা বুদ্ধি? না, এই ৮টি বুদ্ধির কথা বলেছেন। সেই বুদ্ধির কথাগুলো আমরা জানব এবং তোমাদেরকে বলে রাখি এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসে। যে গার্ডনারের যে বুদ্ধি, ৮টি বুদ্ধির কথা বলেছিলেন, সেখানে প্রথম হচ্ছে ভাষাগত বুদ্ধি। ভাষাগত বুদ্ধি মানে এই যে ল্যাঙ্গুয়েজটা, তুমি যদি আমার ভাষা বুঝতে না পারো, নিশ্চয়ই আমার সঙ্গে তেমনভাবে যোগাযোগ করতে পারবে না। তাহলে যে ভাষাগত বুদ্ধিটা কাদের মধ্যে থাকে? ভাষা। তাহলে আমরা কি প্রথমেই চলে আসে কবি। যারা কবি তাদের মধ্যে ভাষার একটা দক্ষতা থাকে। কবিতা যারা লেখেন, কবি, সাংবাদিক, সাহিত্যিক এবং যারা দেখবে বিভিন্ন বক্তব্য যখন করে তারা আগে থেকে লিখে নেয়, তাদের মধ্যে ভাষাগত বুদ্ধিটা বেশি থাকে। এভাবেই কিন্তু কোশ্চেন আসে। তো চলো একটু দেখে নেব যে ভাষাগত বুদ্ধির মধ্যে কি বলছে। দেখো, ভাষাগত বুদ্ধি তার বক্তৃতা, তার গল্প লেখনে, রচনা লেখনে, শিক্ষার্থীর মধ্যে প্রবন্ধ, এগুলো হচ্ছে এইগুলো পড়বে যে সংবাদ, যে পাঠ, লেখক এবং কবি। তাহলে এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন যেটা আসতে পারে, যে কবি, সংবাদ পাঠ, লেখক, প্রবন্ধ, গল্প, এগুলো গার্ডনারের বুদ্ধির কত নম্বর বুদ্ধির মধ্যে আছে? ভাই সেই বুদ্ধিটার নাম কি? সেটা হচ্ছে ভাষাগত বুদ্ধি। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে, নামগুলো দেখলেই যখন এক্সামে আসবে যে লেখক এটা কেমন ধরনের বুদ্ধি, বা গার্ডনারের কেমন ধরনের বুদ্ধি, ৮ রকমের মধ্যে কোন ধরনের? অবশ্যই ভাষাগত বুদ্ধি। এভাবে লিখবে, দেখবে ঠিক কমপ্লিট হয়ে যাবে। চলো একটু একটু করে চলতে চলতে আমরা পৌঁছে যাব। ২ নম্বর বলছে যৌক্তিক বা গাণিতিক বুদ্ধি। এখানে আর কিছু বলার নেই, কারণ গণিত মানেই যুক্তি। কোন একটা সমস্যার সেটা সঠিক সমাধান, সেটা যুক্তি দিয়ে দেখাবে যে সমস্যাটা এভাবে সমাধান করা যায়। যে কোনো সমস্যার পেছনে একটা লজিক থাকবে, সেটাই বলছে। দেখো, দ্রুত সমস্যার সমাধান করা যায়। সমস্যার সমাধান গণিত বা যুক্তি দিয়ে সেই সমস্যার সমাধান করা হয়, সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধি। তাহলে যেখানে দেখবি যুক্তি, লজিক যে ব্যাপারগুলো থাকবে সেটা মনে রাখবে। অবশ্যই সেটা কিন্তু ভাষাগত বুদ্ধি হবে না, সেখানে লজিক যুক্তি থাকলে গাণিতিক বুদ্ধি হবে। ঠিক আছে? তো চলো নেক্সট দেখে নেব ৩ নম্বরে স্থানিক বুদ্ধি। তোমাদেরকে বলবো গার্ডনারের যে ৮টি বুদ্ধি আছে, সেই ৮টি বুদ্ধির ফুল অর্থ, মানে অর্থপূর্ণভাবে পড়ো, বুঝে পড়ো। তাই প্রথম হচ্ছে ভাষা, মানে যার মধ্যে ভাষাটা বেশি দক্ষ থাকবে সেটা ভাষাগত বুদ্ধি। দ্বিতীয় বললাম গাণিতিক যুক্তি থাকবে
এটা হচ্ছে স্থানিক। অনেকে ভাবে এই স্থানিকটা আবার কি? স্থানিক মানে স্থান, স্থান কাল পাত্র। যেমন কোন একটা স্টুডেন্ট একটা বেশ পাহাড়ের ছবি তোমাকে দেখালো যে স্যার এটা। তুমি দেখে বুঝতে পারলে এটা তো দার্জিলিং সেই টাইগার হিলের জায়গাটা, যেটা কাঞ্চনকন্যার মতো ছবিটা দেখছি। মানে ছবি দেখে কিন্তু বুঝতে পারছে কোন স্থানের ছবি, কোন স্থানের চিত্র। আমরা যখন ক্লাসে স্যার যখন পড়ান আমাদেরকে মানচিত্র দেখান। এই দেখো তো বিহারটা কোথায় আছে? বিহারের পাশ দিয়ে কোন নদী চলে গেছে? ভুটান কোথায় আছে? বাংলাদেশ কোথায় আছে? তো এগুলো হচ্ছে কোন একটা জায়গার নাম। সেটা হচ্ছে স্থানিক বুদ্ধি। ক্লিয়ার? আশা করি একটু বুঝে, বুঝে পড়ো। অত মুখস্থ পড়ার কোনো প্রয়োজন নেই। বুঝে পড়লেই আমার মনে হয় একটি ক্লাসে কমপ্লিট। খুব ইজি একটা বিষয়। তারপরে সঙ্গীত যে বুদ্ধিটা, আমরা যে গান করি সেই গানের মধ্যে তো অনেক কিছু থাকে। সুর, তাল, ছন্দ। দেখবে কেউ গান শুনেই বলে দিতে পারে এই গানের কোন সুরে গান গাইছে। তো সঙ্গীতে যে বিশেষজ্ঞ সেটা হচ্ছে সঙ্গীতক বুদ্ধি বা সঙ্গীত বুদ্ধি। যে বললাম সুর, তাল এগুলো কিন্তু গানের যে দক্ষতা সেগুলো কিন্তু বলতে চেয়েছে গার্ডনার, এবং তিনি বলছেন গান শুনে যে বলছে সুর ধরতে পারছি কোন সুরে। আমি এখন গান গাইছি, তারা একটা গান গাইছে, আমরা কিন্তু বলতে পারি এই গানটা তো বাপি লাহিড়ীর, এটা কুমার শানু। এগুলো যে সঙ্গীত বুদ্ধি, যারা সঙ্গীত নিয়ে গবেষণা করছেন, সঙ্গীত নিয়ে যারা পড়ছেন তারা কিন্তু ধরে ফেলবে কোন সুর, কোন তালে, কোন ছন্দে পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেব। এটা যে দেহগত, এটা 5 নাম্বার হচ্ছে বলছে দেহগত বুদ্ধি। দেহগত মানে বডি ফিটনেস, ব্যায়াম করা দেহগত। দেখে মনে হচ্ছে বাহ, ও বেশ শরীরের প্রতি বেশ যত্নশীল এবং তার বেশ বডি বিল্ডার, বেশ ভালো ব্যায়াম ট্যায়াম করে, বেশ ভালো দেখতে, এবং তার শরীরের যে গঠন পরিপক্কতা সুন্দর, ফিটনেস। এই হচ্ছে আমরা গতিশীল বলতে আমরা এখানে শারীরিক বা শারীরিক বলতে পারি। আমরা দেহগত না বলে শারীরিক বুদ্ধিও কিন্তু বলতে পারি, বা এখানে যেটা দেহ গতিশীল বুদ্ধি বলেছে, অথবা এখানে না থেকে যদি বলে শারীরিক বুদ্ধি। শারীরিক মানে শরীর, শরীর মানে দেহ। তো এবার কিছু এই যে দক্ষতা, শরীরের দক্ষভাবে ব্যবহার করা, যেমন ক্রীড়াবিদ, যেমন বিভিন্ন নাচ, গান, খেলাধুলা এগুলোর মধ্যে শরীরের দক্ষতা বৃদ্ধি পায়। ঠিক তেমনি এখানে কোশ্চেন হতে পারে যে ক্রীড়াবিদ, নৃত্যশিল্পী, এই সমস্ত যে বিষয়টা এটা গার্ডনারের কোন বুদ্ধি থেকে এসছে? অবশ্যই কিন্তু এটা শারীরিক বুদ্ধি বা দেহগত বুদ্ধি থেকে এসছে। তাহলে মনে রাখতে হবে লাফালাফি যেটা থাকছে, যেটার মধ্যে একটু শারীরিক ব্যায়াম হচ্ছে, সেটা অবশ্যই বডির ক্ষেত্রে যেটা কাজ হচ্ছে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই শারীরিক বুদ্ধি বা দেহগত বুদ্ধি। নাম্বার 6, আন্তঃব্যক্তি। আন্ত মানে বুঝতে হবে, আন্ত যদি এবার বুঝে পেলো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আন্ত মানে অপরকে বোঝা। যে তুমি জানো এই ওর মনটা না খুব সরল রে, ওকে এটা বলে শিওর করে দিবে। মানে যে ব্যক্তি অপরকে সহজে বুঝতে পারে। আমরা পড়ছি টেট এক্সাম, সেখানে আমরা অবশ্যই এইভাবে ফুটে ফুটে যদি পড়ি, নিশ্চয়ই আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। এবার যখন আমি আমার স্টুডেন্টদের যখন পড়াবো, এই আন্তঃব্যক্তি যদি আমার মধ্যে না থাকে আমি কিভাবে পড়াবো? আমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছি, আমি বুঝতে পারছি তার মনে কি চায়, তাকে আমি জানি না। তাহলে তাকে জানতে হবে এবং তার মনকে জানতে হবে সে কি চায়। তাকে দেখেই বলতে হবে ও আচ্ছা, আচ্ছা ও তো এরকম ধরনের মানুষ, ওকে এইভাবে আমি পড়ালেই সবথেকে ভালো হবে। তার মানে অপর ব্যক্তির মন সম্পর্কে যখন তুমি জানতে পারবে, তখন তুমি তাকে কিন্তু ভালোভাবে পড়াতে পারবে। তুমি তাকে জানো না, চেনো না, হঠাৎ করে ক্লাসে এসে তাকে বকছো, তাহলে তো পড়াশোনা তার দ্বারা ঠিকঠাক হবে না। তো কি করতে হবে? এখানে আমাদের যেটা বুঝতে হবে, যদি বলে কোনো ব্যক্তি অপরকে যে চেনার যে ক্ষমতা, সেটা হচ্ছে আন্তঃব্যক্তি। দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিছি অন্যের অনুভূতি বোঝা। অবশ্যই অন্যের অনুভূতি বোঝা, অন্যকে চিনে নেওয়া যে ক্ষমতা, সেটা হচ্ছে আন্তঃব্যক্তি। আর অন্ত মানে সে অপর কথা চিনতে পারে, নিজেকে চিনি আমি, আমার প্রতি যে বিশ্বাস, আমার প্রতি যে কনফিডেন্স, সেটা আমরা পড়বো এই যে 8 নম্বরের চেয়ে 7 নম্বরে। এটা হচ্ছে অন্তঃব্যক্তি। আগেটা বলছি মনে হবে, আন্ত মানে অপরকে চেনা, আর অন্তে মানে নিজেকে চেনা। অন্ত মানে নিজেকে চেনা। দেখো কি বলছে, যেমন নিজের অনুভূতি লক্ষ্য করা, যেমন দার্শনিক, লেখক, এরা নিজের শক্তি সম্পর্কে কিন্তু সচেতন, তারা জানে যে আমি এটা, আমার দ্বারা এটা হবে। তাহলে অন্ত হচ্ছে নিজেকে চেনা, আন্ত হচ্ছে অপর ব্যক্তিকে চেনার ক্ষমতা। ক্লিয়ার? এবার হচ্ছে প্রাকৃতিক বুদ্ধি। তাহলে প্রাকৃতিক বুদ্ধি কাদের মধ্যে আছে? যারা প্রকৃতির গাছপালা, জীবজন্তু সম্পর্কে ভালোভাবে জানে, যে এটা কি গাছ, এটা কি প্রাণী, এটা কি পশু, এটা কি উদ্ভিদ, সেই সম্পর্কে যাদের নলেজ আছে,
প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশে যে বিষয়গুলো থাকে সেগুলো সম্পর্কে যাদের যথেষ্ট নলেজ আছে তাদেরকে আমরা কি বলবো, প্রাকৃতিক বুদ্ধি। তাহলে এখানে যে গার্ডনারের যে বুদ্ধি ততটা খুবই ইজি একটা বিষয়, একটু দেখলে আমার মনে হয় ক্লাসটা কমপ্লিট, থিওরি ক্লাসটা, এটা হচ্ছে থিওরি ক্লাস। তো আমরা কি পড়লাম একটু দেখে নেই। আমরা পড়লাম গার্ডনার যে থিওরি, সেই থিওরিটার নাম হচ্ছে বহুমুখী বুদ্ধির তত্ত্ব। সেটা কত সালে করেছিলেন? 1983 সালে। তার একটা বই ছিল, বিখ্যাত একটা পুস্তক, নাম কি? ফ্রেম অফ মাইন্ড। এখানে তিনি বুদ্ধির কথা বলেছিলেন এবং তিনি কি বলছেন, বুদ্ধি কেবলমাত্র একটি নয়, একমুখী নয়, একটা ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধি থাকতে পারে, সেটা নিয়েই কিন্তু তিনি তার বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে প্রথম কি বলছে আমরা দেখে নিয়েছিলাম যে ভাষাগত বুদ্ধি। এই ভাষাগত বুদ্ধির উদাহরণগুলো অবশ্যই পড়বে। কারা থাকে? লেখক, কবি, যারা বক্তব্য দেয় তারা। এই হচ্ছে ভাষাগত বুদ্ধি। ভাষাগত বুদ্ধি হয়ে গেল। তারপর যেটা বলছে গাণিতিক বুদ্ধি, যারা গণিতে দক্ষ, সমস্যা সমাধান করতে পারে। তাহলে ভাষাগত বুদ্ধি হয়ে গেল, গাণিতিক বুদ্ধি হয়ে গেল। এবার সঙ্গীত বুদ্ধি, সঙ্গীতের সুর, তাল, ছন্দ, যে গানের সুর দেখেই গান করলেই বুঝতে পারছে যে কোন সুরে গান গাইছে। তারপরে দেহগত বুদ্ধি, বডি বিলাস, দেহ ফিটনেস, যে সমস্ত খেলাধুলা থাকবে, প্রত্যেকটা বিষয় একটু খুঁটে খুঁটে পড়তে হবে। অপরকে যে চিনতে পারে সেটা হচ্ছে আন্তঃবুদ্ধি। যে ব্যক্তি অপরকে চিনতে পারে সেটা হচ্ছে আন্ত, আর যে ব্যক্তি নিজেকে চেনে, নিজের সম্পর্কে জানে, সেটা হচ্ছে অন্ত। ক্লিয়ার? এই অন্ত আর আন্ত কিন্তু কনফিডেন্স হয়ে যায়, অনেক সময় সমস্যা হয়ে যায়, সেটা তোমরা মনে রাখবে। অন্ত বলতে যেটা বুঝবো, অন্ত মানে নিজের মন, নিজের অন্তকে। অন্ত মানে নিজেকে চেনা, আর আন্ত মানে অপরকে চেনা। ব্যাস এইটুকু জানলেই ক্লিয়ার। তারপর কি? প্রাকৃতিক বুদ্ধি, প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন গাছপালা, পশু পাখিগুলো আছে সেই সম্পর্কে জানা। তার মানে গার্ডনারের যে বহুমুখী বুদ্ধির এখানে যে 8টা ভাগ আছে, সেই 8টা ভাগের যে কোনো একটি উদাহরণ টেনে দেবে, সেখানে বলবে এবং বলবে সেটা কোন ধরনের বুদ্ধি। তাহলে সুর, ছন্দ, তাল, এটা বলতো গার্ডনারের কোন বুদ্ধির মধ্যে পড়ছে? অবশ্যই সঙ্গীত বুদ্ধি। হয়তো বললো কবি, লেখক, এটা কোন বুদ্ধির মধ্যে পড়ছে? কি হবে? অবশ্যই কবি, লেখক কোথায়? সাহিত্যিক, মানে ভাষাগত বুদ্ধি। যদি বলে যে ক্রিয়া, খেলাধুলা, নাচ, গান, এটা দেহগত বুদ্ধি বা শারীরিক বুদ্ধি। যুক্তি, সমস্যা সমাধান, গাণিতিক বুদ্ধি। তো এইভাবে কিন্তু এখানে কোশ্চেনটা পড়বে। তো আমরা পুরো থিওরি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনবো। আশা করি এখান থেকে কোশ্চেন হলে তোমরা অবশ্যই অ্যান্সার দিতে পারবে। তো প্রত্যেকেই ভালো থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে। এবং ক্লাস শেষে আমি একটু বলে যেতে চাই, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ। সরি, এখানে এবার গার্ডনার যে প্রাকৃতিক বুদ্ধি আমরা পড়লাম, এবার আমরা পড়ব কি? এবার এখানে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে 8 নম্বরে কি আছে দেখে নেব, শিক্ষায় গুরুত্ব। এই যে গার্ডনারের যে শিক্ষা, আমরা যে 8 প্রকার বুদ্ধি পড়লাম, এই 8 প্রকার বুদ্ধিটা শিক্ষায় কতটা গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে? প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে শেখার ধরন আলাদা, তো তাদের মতো করে তাদের শিক্ষা দিতে হবে এবং সেগুলো বিভিন্ন পদ্ধতি, সে গানের মধ্যে, খেলার মধ্য দিয়ে শিক্ষা দিতে হবে। আমরা জানি আধুনিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তারপর কি বলছে? শুধুমাত্র মেধা অনুযায়ী বিচার করলে হবে না, সার্বিক দিকটা চিন্তা ভাবনা করতে হবে। নেক্সট, গার্ডনার তত্ত্ব কি বলছে? শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তো তার জন্য শিক্ষা হবে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি, ওই যে বললাম চার্ট, মডেল, টিএলএম, এগুলো যখন তুমি ক্লাসে ব্যবহার করবে তখন ছাত্রদের মধ্যে একটা মনোযোগ এবং খুব আগ্রহ সহকারে তারা ক্লাসটা করার চেষ্টা করবে। নেক্সট, মূল্যায়নের বৈচিত্র্য। মূল্যায়নটা শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর নয়, ধারাবাহিক মূল্যায়ন রাখতে হবে, সবসময় মূল্যায়ন করতে হবে। কেন সে নম্বরটা কম পেল, কম পাওয়ার কারণ কি, সে কম যাতে না পায় তার জন্য কি ব্যবস্থা করো, কি মূল্যায়ন নেব, সেটা কিন্তু বিচার করতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স বা আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। এগুলো খুব সোজা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা হচ্ছে কি, যারা সাময়িক সামান্য কোনো শারীরিক ত্রুটি, তাদেরকে আলাদা কোনো স্কুলে না রেখে সাধারণ স্কুলে যদি শিক্ষা দেওয়া হয় তাকে আমরা কি বলবো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো সেখানে একটা থাকতে হবে। আর কি? শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, আগেই বলা হয়েছে। এবং গার্ডনার শিল্প, সঙ্গীত, খেলাধুলা, নেতৃত্ব সবই কিন্তু বুদ্ধির একটা অংশ হিসেবে বলেছিলেন। তাহলে গার্ডনারের যে শিক্ষা ব্যবস্থা,
গার্ডনারের এই শিক্ষা ব্যবস্থা আমরা যে ৮ রকম বুদ্ধিটা যদি মোটামুটি জানতে পারি, তাহলে কিন্তু ওখান থেকে যত বৈশিষ্ট্য বা গুরুত্ব আমরা কিন্তু লিখে আসতে পারবো। শুধু এমসিকিউ নয়, যারা এমএ করছো, যারা এমএড করছো, সেখানে যে বিস্তারিত যে কোয়েশ্চেন ব্যাখ্যামূলক যে অ্যান্সার গুলো থাকে, প্রশ্ন থাকে, সেখানে কিন্তু তোমরা দিয়ে আসতে পারবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।